প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, হাজী আসমত কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এই ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজের ভর্তি হয়েছ। আজকে যদি করোনা পরিস্থিতিটা স্বাভাবিক থাকতো, হয়তো তোমাদের সাথে আমাদের এভাবে ক্লাস না করে তোমরা আমাদের সামনেই থাকতে, তোমাদের পদচারণায় মুখর থাকতো। কিন্তু যেহেতু করোনা মহামারীর এখনও পরিস্থিতির উন্নতি হয়নি, তাই আমাদের আজকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমরা কিন্তু ক্লাস থেকে বিচ্ছিন্ন হবে না, প্রতিদিন ক্লাস হয়, তোমরা ক্লাসগুলি ফলো করবে, দেখবে। তো প্রথমে আমি তোমাদের অভিনন্দন জানাই। তোমরা আমাদের সামনে নেই, কিন্তু মনে হচ্ছে যেন তোমরা সবাই আছো। হয়তো নতুন মুখগুলি আজকে দেখতে পাচ্ছি না, কিন্তু পরিস্থিতিটা তো এরকম থাকবে না ইনশাল্লাহ। ঠিক যখন হয়ে যাবে সব, তখন তোমরা আমাদের সামনেই থাকবে। এজন্য তোমাদের আজকে আমরা চিনতেও পারছি না। তো যে স্বপ্ন নিয়ে এসেছো, হাজী আসমত কলেজে ভর্তি হয়েছো, তোমাদের সেই স্বপ্ন সফল হোক, সার্থক হোক তোমাদের জীবন, এই আশা নিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। দেখো, তোমাদের বাংলা সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে। গদ্য এবং কবিতা আরও চারটা যোগ হয়েছে এবং 4টা বাদ হয়েছে। তো এভাবে তোমরা বই কিনে ফেলবে, লাইব্রেরি থেকে বই কিনবে আর দেখে নিও। সিলেবাস না বুঝলে আমরা তো আছি, আমাদের সাথে যোগাযোগ করো। সহপাঠ যেটা কিনবে, বাংলা প্রথম পত্রের সহপাঠে থাকবে উপন্যাসে লাল সালু, উপন্যাস থাকবে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসিক। আর নাটক সিরাজউদ্দৌলা, নাট্যকার হচ্ছেন সিকান্দার আবু জাফর। লাল শালু বলতে বুঝি একটা শালু কাপড় দেখবা যে মাজারে, বিশেষ করে মাঝে মাঝে পতাকা নিশান বানায় লাল শালু কাপড় দিয়ে। তো ওই লাল শালু কেন হলো নামটা, এগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। কেন উপন্যাসের নাম লাল শালু? এখানে আসলে একটি ভণ্ড পীরের মাজারকে কেন্দ্র করে উপন্যাসটা রচিত। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, তারপরে উল্লেখযোগ্য চরিত্র আছে খালেক ব্যাপারী, তারপরে তাহের কাদেরের বাপ, হাসুনির মা, এরকম অনেক চরিত্র তোমরা পাবে। আমরা আস্তে আস্তে প্রবেশ করব উপন্যাসে। কিন্তু আজকে উপন্যাসিকের তার যে জন্ম মৃত্যু, তারপরে বংশ পরিচয়, শিক্ষা জীবন, কর্মজীবন, মুক্তিযুদ্ধে অবদান, সাহিত্য সাধনা, পুরস্কার এবং তার ইন্তেকালের সময়টা আমরা জেনে নিব। এগুলো তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে তোমাদের বিশেষ হবে না, তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র সৃজনশীল না, কিন্তু প্রথম পত্র কিন্তু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। দেখো, ওনার জন্ম ও বংশ পরিচয় আমি একটু বলছি। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম চট্টগ্রাম শহরের 16 শহর এলাকায় 1922 খ্রিস্টাব্দের 15 আগস্ট। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মা নাসিমা আরা খাতুন সমতুল্য উচ্চশিক্ষিত ও রুচিশীল পরিবার থেকে এসেছিলেন। সম্ভবত অধিক বনেদি বংশের নারী ছিলেন তিনি। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। তাহলে তার পিতার নাম, মাতার নাম, তার জন্ম তারিখ, জন্ম সাল, এগুলি তোমরা পড়বে, বই কিনবে এবং বইয়ে এগুলো সবই দেওয়া আছে, শিখে ফেলবে। তারপর আছে তার শিক্ষা জীবন। পারিবারিক পরিমণ্ডলের সাংস্কৃতিক আবহাওয়া সৈয়দ ওয়ালিউল্লাহর মনন ও রুচিতে প্রভাব ফেলেছিল। বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। ফলে এই অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে দেখার সুযোগ হয় তার, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র চিত্রণে প্রভূত সাহায্য করে। ওয়ালিউল্লাহর শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন বিদ্যালয়ে। 1939 সালে তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক এবং 1941 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন।
তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল বিএ এবং অর্থনীতি নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়েও পিতার মৃত্যুতে এমএ ডিগ্রি শেষ না করেই কর্মজীবনে পদার্পণ করেন। তারপরে আছে তার কর্মজীবন। ছাত্র অবস্থাতেই সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবনে প্রবেশ করেন। 1945 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দি স্টেটসম্যানের সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা প্রকাশিত হতে থাকে। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। অর্থাৎ জন্ম, বংশপরিচয়, শিক্ষাজীবন, কর্মজীবন মোটামুটি আমি বলেছি, তোমরা বইয়ে মিলাই নিও। এগুলি ক্লাসের সাথে মিলিয়ে বইটা সামনে নিয়ে পড়বে, ক্লাসটা ফলো করবে এবং বইও পড়বে। দেখো, তার মুক্তিযুদ্ধে অবদান ছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ রাজনীতি সম্পৃক্ত মানুষ ছিলেন না, কিন্তু সমাজ ও রাজনীতি সচেতন ছিলেন। দূতাবাসের চাকরি ছেড়ে দিলে অবসর গ্রহণের নিয়ম হিসেবে পাকিস্তান সরকার ইসলামাবাদে বদলি করলেও তিনি প্যারিসে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরিহীন, বেকার। তা সত্ত্বেও বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন। এমনকি সামর্থ্য অনুসারে টাকাও পাঠিয়েছেন কলকাতায় মুক্তিযুদ্ধ তহবিলে। দেখো, তার সাহিত্য সাধনার মধ্যে কি ছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তার উপন্যাসগুলোর মধ্যে আছে, আমাদের তো একটা পাঠ্য লাল সালু, যেটা 1948 সালে প্রকাশিত হয়, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, ছোট গল্প নয়নচারা, জাহাজি, পরাজয়, মৃত্যুযাত্রা, খুনি, রক্ত, খণ্ডচাঁদের বক্রতায়, সেই পৃথিবী। গল্পগ্রন্থ আছে দুই তীর ও অন্যান্য গল্প। দুই তীর, একটি তুলসী গাছের আত্মকাহিনী, পাগড়ি, কেরায়া, নিষ্ফল জীবন, নিষ্ফল যাত্রা, গ্রীষ্মের ছুটি, মালেকা, স্তন, মতিনুদ্দিনের প্রেম। এরকম অনেক কিছু উনি লিখে গিয়েছেন। তো নাটক আছে, তোমরা হয়তো পড়ে এসেছো, এটা বহিপীর, তরঙ্গ ভঙ্গ, সুরঙ্গ, উজানে মৃত্যু। অর্থাৎ তার সাহিত্য সাধনায় তিনি যা যা লিখেছেন তোমাদের এগুলি সবই মুখস্থ করে নিতে হবে। তারপরে তিনি যে পুরস্কার পেয়েছেন, তিনি 1955 সালে বহিপীর নাটকের জন্য PEN পুরস্কার, দুই তীর ও অন্যান্য গল্পের জন্য 1965 সালে আদমজী পুরস্কার, 1984 সালে 21শে পদক তিনি মরণোত্তর পেয়েছিলেন, 1961 সালে উপন্যাসে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 2001 সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি অবশ্য খুব অল্প বয়সে ইন্তেকাল করেছেন। তিনি মাত্র 49 বছর বয়সে 1971 সালের 10 অক্টোবর ফ্রান্সের প্যারিসে তার মৃত্যু হয়। গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। প্যারিসে তাকে সমাহিত করা হয়। তারপরে আছে তোমাদের উপন্যাস পরিচিতি। উপন্যাসের ইংরেজি শব্দ হচ্ছে নভেল। উপন্যাসটা কি সেটা জানতে গেলে তোমরা তাড়াতাড়ি বই কিনে ফেলবে এবং বইয়ে সব বিস্তারিত দেওয়া আছে। তারপর আমি একটু বলছি। উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভেতর দিয়ে মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। আরও আছে, অনেক সংজ্ঞা আছে। পর্যাপ্ত ব্যাপ্তির 1 বা 2 খণ্ডে পূর্ণতার জন্য গদ্য উপাখ্যানই হলো উপন্যাস। তিনি আরও বলেন, কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। এটা কার কথা? E.M. ফোরস্টার। আরও আছে, লেখকের দর্শন অনুভূতি যখন কোনো বর্ণনাত্মক কাহিনীরূপে রূপান্তরিত হয় তখনই তা উপন্যাস হয়ে ওঠে। তোমরা এভাবে
শিক্ষা নেবে উপন্যাসটা কি, কেন আমরা এটা পড়ব। লাল সালু উপন্যাস খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে এত মিলে যায়, যখন আমরা এটা পড়া শুরু করব তখন বুঝতে পারবে। এখন উপন্যাসের কিছু গঠন রীতি আছে। এটা হচ্ছে প্লট বা আখ্যান বা গল্পাংশ, চরিত্র, তারপর আছে সংলাপ, পরিবেশ বর্ণনা, তারপর আছে লিখন শৈলী বা স্টাইল, লেখকের সামগ্রিক জীবন দর্শন। এগুলি তোমরা মনে রাখবে। আজকে পরবর্তীতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমার সময় এখানেই শেষ। ধন্যবাদ।